ওয়েলকাম টু ইয়ান ডিজিটাল পাবলিক চ্যানেল। আজকে আমাদের টপিকস এলপি এবং টেকনিশিয়ানের বিগত বছরের ভৌতবিজ্ঞানের কোশ্চেন। এটা কোশ্চেন নাম্বার 251 এবং পার্ট নাম্বার 6। প্রথম কোশ্চেন বলছে, একজন স্প্রিন্টার ফিনিশিং লাইন অতিক্রম করার পরেও দৌড়তে থাকে কেন? তো তোমরা অনেক সময় দেখেছো যে যারা রানার হয় তারা যখন দৌড়াতে আরম্ভ করে এবং যে ফিনিশিং লাইন, সেই ফিনিশিং লাইন পৌঁছানোর পরেও তারা তবু দৌড়াতে থাকে, হঠাৎ করে থেমে যেতে পারে না। এর কারণ হলো গতির জন্য, গতিজাড্যের জন্য। তো অপশন বি এখানে হবে সঠিক অ্যান্সার। গতির জড়তা থাকে তাই সচল রাখে। এটা নিউটনের গতিসূত্র এখানে বর্ণনা করা আছে, গতিজাড্য এবং স্থিতিজাড্য, যেটা প্রথম সূত্রে নিউটন বর্ণনা করে রেখেছে। পরের কোশ্চেন বলছে, 1 নিউটন বলের অধীনে একটি বস্তুর 1 মিটার দূরত্বে বলের অভিমুখে সরণ ঘটলে কত কাজ সম্পন্ন হবে? কাজ যে সম্পন্ন হয় তার কত কাজ সম্পন্ন হয়েছে সেটা আমরা নির্ণয় করতে পারি একটা ফর্মুলার মাধ্যমে। তো সেই ফর্মুলাটা হলো W = Fs, W = Fs আর cos থিটা। তো cos থিটাটা এটা এখানে দেখো বলেছে যে বলের অভিমুখে কাজ করছে, এর জন্য এখানে থিটার মানটা আমরা অ্যাপ্লাই করব না, এখানে থিটা প্রযোজ্য হবে না। ঠিক আছে, তো এফ এর মান এখানে দেখো বলেছে 1 নিউটন বল প্রয়োগ করছে, তো এফ হবে এখানে 1 এবং যে সরণটা হচ্ছে 1 মিটার হচ্ছে, তো গুণ 1 করব। তো এটার 1 হবে 1 এবং 1-এর গুণফল 1 হবে। আর যেহেতু এটা কাজ হচ্ছে, তো কাজের যে এসআই ইউনিট জুল হয়, তো 1 জুল, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে, নিচের কোন বিবৃতিটি ভুল? প্রথম বিবৃতি বলছে পৃথিবী এবং চাঁদে ক্যাপিটাল আর দূরত্বে রাখা দুটি ভর M1 এবং M2 এর মধ্যে অভিকর্ষজ বলের অনুপাত হলো 1:1। তো এটাকে টেস্ট করি, চলো। এটাকে আমি আর্থ ফর ই লিখি, অর্থাৎ পৃথিবী ই লিখলাম, আর চাঁদ ফর এম লিখলাম, মুন। এবার অভিকর্ষজ বলের মান যে বের করার ফর্মুলা আমরা জানি যে স্মল জি ইকুয়ালস টু ক্যাপিটাল জি মাল্টিপ্লাই, এবার পৃথিবীর যে বস্তু রাখা হয়েছে সেটা হচ্ছে M1 ভর আর ক্যাপিটাল আর স্কোয়ার হয়। চাঁদের ক্ষেত্রে এটা হবে ক্যাপিটাল জি মাল্টিপ্লাই M2 ডিভাইডেড বাই ক্যাপিটাল আর স্কোয়ার। এবার এখানে এই ক্যাপিটাল আর স্কোয়ার, এই ক্যাপিটাল আর স্কোয়ার কাট, এই ক্যাপিটাল জি কাট, তো এর যে অনুপাতটা হচ্ছে আলটিমেটলি M1:M2। ঠিক আছে, এটা হচ্ছে, তো 1:1 কিন্তু হলো না, তো এই বিবৃতিটা ভুল। পরে বলছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার হলো ক্যাপিটাল জি এর এসআই একক, এটা ঠিক। আর এর যে ভ্যালু হবে 6.67 10⁻⁻11, এটা হবে এর ভ্যালু, আর ইউনিটটা যে বলাই আছে, তো এটাই একমাত্র সত্য। পরে বলছে ক্যাপিটাল জি এর মান পিণ্ডের মধ্যেকার, পিণ্ড বলতে এখানে গোলাকার বস্তু, তার মধ্যেকার দূরত্বের উপর নির্ভর করে। তো দূরত্বের উপর ক্যাপিটাল জি এর মান নির্ভর করে না, তো এটা একটা ভুল বিবৃতি। ক্যাপিটাল জি এর মান পিণ্ডের ভরের উপর নির্ভর করে, তো এটাও কিন্তু ভুল বিবৃতি, ভরের ওপর ক্যাপিটাল জি এর মান নির্ণয় করে না। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান এ, সি এবং ডি, এই তিনটে হলো ভুল। ঠিক আছে, এ, সি এবং ডি। পরের কোশ্চেন বলছে, একটি শব্দের তীক্ষ্ণতা তার ড্যাশের উপর নির্ভর করে। তো এই তীক্ষ্ণতাকে ইংরেজিতে বলা হয় পিচ। পিচ বাংলা যাকে তীক্ষ্ণতা বলে। আর এই পিচটা মূলত ফ্রিকোয়েন্সি অর্থাৎ এফ, যাকে বাংলায় বলে কম্পাঙ্ক, তো অপশান বি এর উপর নির্ভর করবে, এটা হবে সঠিক অ্যান্সার। আর কোন গায়ক গান গাচ্ছে, এই যে গায়ককে আমরা তাদের সুর অনুযায়ী চিনতে পারি, এটা হলো গুণ বা ধর্মের জন্য, যাকে ইংরেজিতে বলে কোয়ালিটি বা টিম্বার। ঠিক আছে, চলো পরের কোশ্চেন বলছে, একটি প্রদত্ত মাধ্যমের কম্পাঙ্ক 820 হার্জ এবং গতি 420 মিটার পার সেকেন্ড হলে একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য কত? অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বলতে এখানে ল্যামডার মান জানতে চাইছে। তো আমরা এর একটা ফর্মুলা জানি যে ভি ইকুয়ালস টু এন ল্যামডা। ভি হলো ভেলোসিটি, এখানে দেওয়াই আছে 420 মিটার পার সেকেন্ড, তো আমি লিখব 420
মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু নাম্বার অফ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 820 হার্টজ, তো 820। আর ল্যামডার মানই এখানে বের করতে বলেছে, তো এই একটা জিরো, এই একটা জিরো কাটি, এটা 2 দুগুণি 4 1, এটা 4 দুগুণি 8 1 21, অর্থাৎ ল্যামডা ইকুয়ালস টু 21/41 হবে। তো 21/41 এটাকে ভাগ করলে এটা 0.53 মিটার আসে। তো এটা 0.53, অপশান ডি অ্যাপ্রক্সিমেটলি এটাই হবে সঠিক অ্যান্সার, 0.51 মিটার। পরের কোশ্চেন বলছে 100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 5 ঘন্টা ব্যবহার করা হয়। 3 দিন ব্যবহারের পর বাতি কি পরিমাণ বিদ্যুৎ ব্যয় করে? তো এর একটা ফর্মুলা আমরা জানি যে বিওটি ট্রেড ইউনিট, ঠিক আছে, যে বিওটি ট্রেড ইউনিট এর ফর্মুলাটা হলো ওয়াট মাল্টিপ্লাই আওয়ার মাল্টিপ্লাই ডে আর ডিভাইডেড বাই 1000, এটা। তো এখানে ওয়াটের মান বলেই দিয়েছে 100 ওয়াট, আর আওয়ারটা বলেছে এখানে প্রতিদিন 5 ঘন্টা, তো গুণ 5, আর 3 দিন ব্যবহার করা হচ্ছে, তো গুণ 3 আর ডিভাইডেড বাই 1000। তো এখান থেকে দুটো শূন্য কাটো, আর 3 5 15, অর্থাৎ এটা হয়ে যাবে 1.5 ইউনিট। ইউনিটটাকে বাংলায় বলা হয় একক, তো 1.5 একক, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন একটা সিম্পল, বলছে তড়িৎ প্রবাহের এসআই একক কি? এটা বাচ্চারা জানে যে তড়িৎ প্রবাহের এসআই একক অ্যাম্পিয়ার, ভোল্ট হলো ভোল্টেজের এসআই একক, আর ওহম হলো রোধের এসআই একক, আর মো হলো কন্ডাক্টেন্স বা পরিবাহিতার এসআই একক। পরের কোশ্চেন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ধ্রুবক অনুপাতের আইনটি অনুমান করেন? তো ধ্রুবক অনুপাত এটাকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট প্রপোর্শনাল ল। কনস্ট্যান্ট প্রপোর্শনাল ল এটা অনুমান করেন প্রথম, অপশান এ জোসেফ প্রুস্ট, এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, 80 কেজি ভর ওপরে তুলতে 9800 জুল শক্তি খরচ হয়েছে, ভরটি ড্যাশ উচ্চতায় উত্থাপিত হয়েছিল। তো দেখো 80 কেজির একটা বস্তু আছে, এই বস্তুটাকে এইচ উচ্চতায় ওঠানো হয়েছে, এই এইচের মানটি এখানে বের করতে বলেছে, আর এখানে যে এইচ উচ্চতায় ওঠাতে যে শক্তি প্রয়োগ করা হয়েছে সেটা হচ্ছে 9800 জুল। তো ওপরে যদি কোনো কিছু তুলি সেটা মেইনলি কি হয়? ওপরে তুললে সেটা পোটেনশিয়াল এনার্জি হয়, তো এখানে পোটেনশিয়াল এনার্জি কার্য করা হয়েছে। তো পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু আমরা কি জানি যে mgh। পোটেনশিয়াল এনার্জি কত? 9800 জুল। এম এর মান এখানে কত বলেছে? 80 কেজি, আর জি এটা আমি 10 নিয়ে নিই, আর এইচ এটার মান বের করতে বলেছে। তো এই 80-র শূন্য আর এই 10-এর শূন্য কাট, 8 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা দেখো অ্যাপ্রক্সিমেটলি আসবে 12.25 এত মিটার। উচ্চতার এসে একক মিটার হয়, তো 12.25, অপশান সি এটা কাছাকাছি আসে, তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, স্থির বাস চলতে শুরু করলে বাসে দাঁড়িয়ে থাকা যাত্রীরা পেছনের দিকে হেলে পড়ে, নিম্নলিখিত কোন সূত্রটি এই পরিস্থিতি ব্যাখ্যা করে? নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জাড্ডের সূত্র, আর এই জাড্ডের সূত্র নিউটন বলেছে যে একটা স্থিতিজাড্য আর একটা গতিজাড্য। স্থিতিজাড্যের জন্য বস্তু সবসময় স্থির অবস্থায় থাকতে চায়, আর গতিজাড্যের জন্য বস্তু সবসময় গতি থাকতে চায়। তো এখানে নিউটনের যে প্রথম সূত্র, তো এটা সঠিকভাবে ব্যাখ্যা করে নিউটনের প্রথম সূত্র, অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিচের কোন দ্রবণটি বিদ্যুৎ সঞ্চালন করে না? বিদ্যুৎ সঞ্চালন তখনই হবে যখন ওর মধ্যে মুক্ত আয়ন থাকবে। তো দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে মুক্ত আয়ন থাকবে, কারণ সোডিয়াম একটা ধাতু, এর ধাতু সবসময় মুক্ত আয়ন, ধাতুর মধ্যে সবসময় মুক্ত আয়ন থাকে, তো এ তড়িৎ পরিবহন করবে। পরে বলছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডের যে দ্রবণ, অ্যাসিডের মধ্যে মুক্ত আয়ন থাকে, তো এটাও তড়িৎ পরিবহন হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, এর মধ্যে মুক্ত আয়ন আছে, এটা তড়িৎ পরিবহন করবে, কিন্তু গ্লুকোজের মধ্যে কোনো মুক্ত আয়ন থাকে না, তো এটা তড়িৎ পরিবহন করবে না, তো এটাই হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটির একক নেই? তো ঘনত্বের যে এসআই একক, দেখো ঘনত্বের এসআই একক বের করার যে সঠিক পদ্ধতি সেটা জেনে নাও, যে
ডেনসিটি ইকুয়ালস টু আমরা কি জানি, মাস বাই ভলিউম। মাসের এসআই একক কি, অর্থাৎ ভরের এসআই একক কেজি, আর ভলিউম অর্থাৎ আয়তনের হচ্ছে কিউবিক মিটার। তো এটা নিচে আছে, তো এর যে এসআই ইউনিটটা হবে কেজি পার কিউবিক মিটার, ঘনত্বের এসআই একক। সরণের এসআই একক হবে মিটার, আর চাপের এসআই একক হবে, দেখো চাপ ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, চাপ ইকুয়ালস টু বল অর্থাৎ ফোর্স বাই এরিয়া। তো বলের যে এসআই একক নিউটন, আর এরিয়ার এসআই একক আমরা কি জানি যে মিটার স্কোয়ার। এরিয়া বা ক্ষেত্রফল, ক্ষেত্রফলের এসআই একক কি, মিটার স্কোয়ার। তো এর যে এসআই একক হবে নিউটন পার মিটার স্কোয়ার, আর এই নিউটন পার মিটার স্কোয়ারকে পাস্কালও বলা হয়। শুধু একক নেই, আপেক্ষিক ঘনত্বের কোনো একক হয় না। তো অপশান বি এটা হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন বলছে একটি বস্তুকে 10 সেমি ফোকাল দৈর্ঘ্যের উত্তল লেন্স থেকে 20 সেমি দূরত্বে স্থাপন করা হয়েছে। প্রতিবিম্বটি কত দূরত্বে গঠিত হয়? তো চলো এটাকে প্রথমে একটা ছবি আঁকি। লেন্সের এই সামনে থাকে একটা F1, আর এইখানে পেছনে আরেকটা থাকবে যে 2F1, আর এইখানে থাকবে ডান সাইডে এখানে F2, আর তার পেছনে থাকবে তোমার 2F2, ঠিক আছে। আর এর নামকরণ করে দিই যে এটা F1, এটা 2F1, আর এইখানে থাকে F2, আর এখানে থাকবে 2F2। এখন বলছে যে উত্তল লেন্সের ফোকাল দৈর্ঘ্য 10 সেমি। তো এটা যদি 10 সেমি হয়, তো 10 সেমি এটা যদি হয় সেন্টার অফ কার্ভেচার অর্থাৎ 20 সেমি হবে। তো এটাও 10 সেমি হবে। পোল থেকে 2F এর মধ্যে দূরত্ব, পোল থেকে 2F এর মধ্যে দূরত্ব বলছে টোটাল কত, 20 সেমি। আর এখানে দেখো প্রশ্নেই বলা আছে যে 20 সেমি দূরত্বে স্থাপন করা হয়েছে একটা বস্তু। তো 20 সেমি দূরত্বে স্থাপন করা মানে এখানে 2F এ বস্তুটাকে স্থাপন করা হয়েছে। 2F এ যদি স্থাপন করা হয় তাহলে একটা যে রে এর শীর্ষ থেকে এইরকম বেরিয়ে পোলে প্রতিফলিত হয়ে ফোকাসের মধ্যে দিয়ে যাবে, এরকম ফোকাসের মধ্যে দিয়ে যাবে। একটা রশ্মি এরকম শীর্ষ থেকে বেরিয়ে লেন্সের পোলে পড়বে, আর লেন্সের পোলে প্রতিফলিত হয়ে এরকম সোজা চলে আসবে, ঠিক আছে। কারণ পোলে যদি কোনো আলোক রশ্মি প্রতিফলিত হয় পোলের মধ্যে দিয়ে সোজা চলে আসে, অর্থাৎ 2F এই প্রতিবিম্ব গঠিত হবে এরকম। এখানে প্রতিবিম্ব এই 2F এ গঠিত হবে, ঠিক আছে। এবং উল্টো প্রতিবিম্ব গঠিত হবে, আর কি সমান আকারের প্রতিবিম্ব গঠিত হবে, ঠিক আছে। তো এখান থেকে মোট দেখো কি কি জানা যায় যে 2F এ যদি কোনো বস্তুকে রাখা হয় তাহলে প্রতিফলিত হয়ে সেটা 2F এই প্রতিবিম্ব গঠন করবে, সমান আকারের প্রতিবিম্ব গঠন করবে এবং উল্টো প্রতিবিম্ব গঠন করবে, ঠিক আছে। তো এখানে যে প্রশ্নে দেখো বলেছে কত দূরত্বে প্রতিবিম্ব গঠিত করবে। তো এটার মধ্যে যে দূরত্ব হবে পোল থেকে সেটা 20 সেমি হবে, সমান দূরত্বের এবং সমান আকারের, কিন্তু উল্টো প্রতিবিম্ব তৈরি করবে। তো সঠিক অ্যান্সারটা হবে অপশান সি, 20 সেমি। পরের কোশ্চেন বলছে ক্ষমতার সূত্র কি? তো ক্ষমতা আমরা ইকুয়ালস টু কি বলতে পারি, যে ক্ষমতা ইকুয়ালস টু আমরা জানি যে কার্য বাই সময়। আর এর যে আমি ডেফিনেশন অনেকবার বলে দিয়েছি, এই প্রশ্নটা আগের প্রিভিয়াস পার্টে অনেকবার হয়েছে, আমি এর অনেকবার ডেফিনেশন বলে দিয়েছি যে ইংরেজিতে যে রেট অফ ডুইং ওয়ার্ক, কাজ করার হারকে ক্ষমতা বলে। তো এখানে কার্য বাই সময় অপশন বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন 65 বলেছে 10 কেজি ভরের একটি বস্তুতে 20 নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে? তো এখানে দেখো ভর বলে দিয়েছে আর বল বলে দিয়েছে, ত্বরণ বের করতে হবে। আর আমরা কি জানি যে F ইকুয়ালস টু ma অর্থাৎ মাস মাল্টিপ্লাই অ্যাক্সেলারেশন। এখানে মাস 10 কেজি বলেছে,
বল 20 নিউটন বলেছে, এর মানটা এখানে বের করতে বলেছে। তো এই শূন্য কাটো, তো এ ইকুয়ালস টু কত হবে 2, আর যে এককটা হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, যদি একটি পরিবাহীর রোধ দ্বিগুণ করা হয় তাহলে তড়িৎ প্রবাহ অর্ধেক হয়ে যায়, এর কারণ কি? দেখো এখানে কি বলেছে, আমি রোধটা ধরে নিই ক্যাপিটাল আর, এবার এর রোধ দ্বিগুণ করে দিয়েছে অর্থাৎ 2R করে দিয়েছে। আর তড়িৎ প্রবাহ আগে আমি ধরে নিই যে I ছিল, এখন হয়ে যাচ্ছে I/2, অর্থাৎ অর্ধেক হয়ে যাচ্ছে। তো আমরা একটা ফর্মুলা জানি যে V ইকুয়ালস টু IR, V ইকুয়ালস টু IR। তো I ইকুয়ালস টু এটা কি হবে, I ইকুয়ালস টু হবে V/R। প্রথমে I ছিল, তার R রোধ ছিল, পরে এখানে I অর্থাৎ I/2 হয়ে যাচ্ছে এবং রোধ হয়ে যাচ্ছে 2R, ঠিক আছে। তো এটা কিন্তু ইকুয়াল। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভোল্টেজ রোধের সাথে সমানুপাতিক এবং ভোল্টেজ তোমার তড়িৎ প্রবাহের সাথে সমানুপাতিক, কিন্তু এই যে তড়িৎ প্রবাহ তোমার রোধের সাথে ব্যস্তানুপাতিক, এই কারণের জন্য এটা হচ্ছে, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সারটা হবে I ইকুয়ালস টু VR, অপশান বি হবে সঠিক অ্যান্সার। একটি চলমান বস্তুর গতিশক্তি, এটা কাইনেটিক এনার্জি হবে, উল্টো লিখেছে, এটা সঠিক করে দিই, কাইনেটিক এনার্জি অর্থাৎ KE হবে, ঠিক আছে। এর মান কত হবে যদি বস্তুটির দ্রুতি অর্থাৎ স্পিড v থেকে 2v করা হয়? তো দেখো একটা কাইনেটিক এনার্জি এটা আছে, এর ফর্মুলা আমরা কি জানি, হাফ অফ mv স্কোয়ার, এটা জানি। পরের যে কাইনেটিক এনার্জি সেটা হবে হাফ অফ m, এইবার v স্কোয়ার এবার হবে 2v অর্থাৎ 4v স্কোয়ার। তো এখানে দেখো এটা সব সেম, শুধু এখানে এক্সট্রা 4 গুণ হয়ে গেছে। তো আমি যদি এর সঙ্গে 4 গুণ করি তাহলে এটা ইকুয়াল হয়। তো আগের থেকে যে কাইনেটিক এনার্জি এখন কত হবে, 4 গুণ হয়ে যাবে। তো অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন, বাম হাতে কলম ধরে থাকা একজন ব্যক্তি আয়নায় তার প্রতিবিম্বে তার ডান হাতে কলম দেখতে পান, নিচের কোন ঘটনার কারণে হয়? তো আয়নার সামনে দাঁড়িয়ে বাম হাতে কলম নিয়ে আয়নার দিকে দেখলে ডান হাতে বলে মনে হয়। তো এটা দর্পণের পার্শ্বীয় পরিবর্তনের কারণে হয়। তো অপশান সি হবে সঠিক অ্যান্সার। বস্তুকে পি এবং এফ এর মধ্যে স্থাপন করা হলে অবতল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্বটির অবস্থান নির্ণয় করুন। তো এটাকেও একটা ছবি আঁকি নিই। অবতল দর্পণের সামনে এখানে থাকে ফোকাস, এটাকে বলা হয় পোল, আর এখানে থাকে সেন্টার অফ কার্ভেচার। তো এইখানে একটা বস্তু পি এবং এফ অর্থাৎ পোল এবং ফোকাসের মাঝখানে এখানে স্থাপন করা হয়েছে। আমি ধরে নিই এখানে কোথাও বস্তুটাকে স্থাপন করা হয়েছে। তো দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব কোথায় অবস্থান করবে? তো রশ্মি এরকম প্যারালাল অ্যাক্সিস বরাবর যাবে, প্রতিফলিত হয়ে এটা ফোকাসের মধ্যে দিয়ে এইভাবে আসবে। আরেকটা রশ্মি এরকম প্রতিফলিত হয়ে এটা সেন্টার অফ কার্ভেচারের মধ্যে দিয়ে যাবে, কিন্তু এটা অনেক দূরে, কোথাও মিলিত হবে না। তো এর জন্য এটাকে আমরা পেছনের দিকে নিয়ে নেব। এই রশ্মিটাকে যদি পেছনের দিকে টানা হয় তাহলে এরকম এটা দর্পণের পেছনে প্রতিবিম্ব তৈরি করে, আর অনেক বড় প্রতিবিম্ব তৈরি করবে আর সোজা প্রতিবিম্ব তৈরি করবে, ঠিক আছে। একমাত্র এটাই ব্যতিক্রম। তো এখানে সঠিক অ্যান্সারটা হবে দর্পণের পেছনে, অপশান সি। পরের কোশ্চেন বলছে একটি তড়িৎ প্রবাহ I একটি রোধকের মধ্য দিয়ে প্রবাহিত হয়, একটি উৎস রোধক জুড়ে V এর বিভব পার্থক্য বজায় থাকে, টি সময়ে উৎস দ্বারা সরবরাহ করা শক্তি কত? তো বৈদ্যুতিক যে শক্তি সেটা ওয়াট এককে প্রকাশ করা হয়। তো ওয়াট ইকুয়ালস টু আমরা কি জানি, ওয়াট ইকুয়ালস টু ভোল্ট মাল্টিপ্লাই অ্যাম্পিয়ার আর মাল্টিপ্লাই টাইম। তো VIT, অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো এটি ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ।